হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের ম্যাপিং নিয়ে আলোচনা করে দেখাবো। এর আগের দুটো ক্লাসেও আমরা ম্যাপিং নিয়ে আলোচনা করেছি। আজকে আমার এটি 3 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা ম্যাপিং কাকে বলে, ম্যাপিংয়ের বিভিন্ন ডোমেন, রেঞ্জ, ইমেজ, প্রি ইমেজ, কোডোমেন, এইসব বলতে কী বোঝায় সেসব নিয়ে আলোচনা করেছি। এছাড়া ম্যাপিংয়ের বিভিন্ন টাইপস, কত ধরনের ম্যাপিং হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে গেছে। তোমরা পারলে এর আগের দুটো ক্লাস দেখে নিও, তারপর তোমরা আজকের ক্লাসটি দেখবে, নাহলে কিন্তু তোমাদের আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ম্যাপিংয়ের যে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কম্পোজিট ম্যাপিং বা কম্পোজিট ফাংশন। দেখো, এখানে প্রথমে আমি একটি ম্যাপিং এফ তাকে কনসিডার করছি, যেটা এ টু বি সেট। ধরো এই হচ্ছে এ সেট আর এই হলো বি সেট। তো এই দুটো সেটের মধ্যে এফ হচ্ছে একটা ম্যাপিং এবং দুটোই নন এমটি এবং রিয়েল নাম্বার সেট ধরে নিলাম। এখন এ সেটের এলিমেন্টসগুলোকে আমি যদি এক্স দিয়ে ডিফাইন করি, এ সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টস আছে সেগুলোকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। এক্সের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা খুশি হতে পারে। তো এ সেটের এলিমেন্ট যদি এক্স হয় এবং ম্যাপিংটি যদি এফ হয়, তাহলে এফ ম্যাপিংয়ের সাহায্যে আমি এক্সের যে ইমেজ আমি বি সেটে পাবো সেটাকে আমরা এফ এক্স দ্বারা ডিনোট করি, তাই তো? এফ ম্যাপিংয়ের সাহায্যে এ সেটের এলিমেন্ট যদি এক্স হয়, তাহলে এক্সের যে ইমেজ আমি বি সেটে পাই সেটাকে আমরা এফ এক্স বলতে পারি। ঠিক আছে? আবার এই বি থেকে এখানে আরেকটা সেট ধরলাম সি সেট, এটিও রিয়েল নাম্বার সেট ধরো এবং নন এমটি সেট। তো এইখানে আমি বি থেকে সি সেটে আরেকটি ম্যাপিং কনসিডার করছি, সেটাকে নাম দিলাম জি। জি হচ্ছে একটা ম্যাপিং, জি ম্যাপস বি টু সি। তাহলে এই যে বি থেকে সি সেটে যে ম্যাপিংটি সেটির নাম দিলাম হলো জি ম্যাপিং। তাহলে এবার দেখো, বি সেটের এলিমেন্টসগুলো যেহেতু এফ এক্স, তাই তো? এখন বি সেটের এলিমেন্টগুলো কে হলো? এফ এক্স হলো। এবং জি ম্যাপিংয়ের সাহায্যে সি সেটে আমি যে এলিমেন্ট পাবো সেটাকে কীভাবে ডিনোট করব? বি এর এলিমেন্ট হচ্ছে এফ এক্স, তাহলে এফ এক্সের যে ইমেজ হবে যেটা সি সেটে আছে এবং ম্যাপিংটা যেহেতু জি, তাই এই এলিমেন্টটাকে জি অফ আমরা এফ এক্স লিখতে পারি, তাই তো? দেখো, শুরুতেই দেখো কী ছিল, এ সেটের এলিমেন্টটা ছিল এক্স, তাই তো? ম্যাপিং এফ ছিল, তার ইমেজ হলো এফ এক্স। আবার বি সেটের এলিমেন্ট হলো এফ এক্স, ম্যাপিংটা জি, তাই এফ এক্সের যে ইমেজ যেটা সি সেটে থাকবে সেটা হচ্ছে জি অফ এফ এক্স, এটা আমি বলতে পারি। ঠিক আছে? এবার আমি যদি এ থেকে সি সেটে একটা ম্যাপিং কনসিডার করছি, সেই ম্যাপিংটার নাম দিলাম ধরো এইচ। এ থেকে সি সেটে যে ম্যাপিংটি কনসিডার করলাম সেটার নাম দিলাম হচ্ছে এইচ। তাহলে এইচ ম্যাপিংটা এ থেকে সি সেটের মধ্যে আছে, অর্থাৎ এইচ হচ্ছে এখানে ম্যাপিং, যেটা এইচ ম্যাপ এ টু সি, এটা বলতে পারি। এখন এ সেটের এলিমেন্ট হলো এখানে এক্স, ম্যাপিং হচ্ছে এইচ। তাহলে এ সেটের এলিমেন্টের যে এক্স যে এলিমেন্টটা আছে তার ইমেজ আমরা কোথায় পাবো? সি সেটে, এইচ ম্যাপিংয়ের দ্বারা, তাই তো? তাহলে সেই এলিমেন্টটা কত হবে, তার ইমেজটা কত হবে? এক্সের ইমেজ সি সেটে এখানে আমরা পাবো এইচ অফ এক্স, এটা আমি বলতে পারি, তাই তো? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, একবার আমি বলছি যে সি সেটের ইমেজগুলো হচ্ছে জি অফ এফ এক্স, আরেকবার আমি বলছি সি সেটের যে ইমেজগুলো পেলাম সেটা হচ্ছে এইচ এক্স। তার মানে এখানে এইচ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স, এটা আমি বলতে পারি। এইচ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স, কারণ দুটোই তো সি সেটের এলিমেন্ট, তার মানে দুটোর এই ইমেজগুলো যা হবে সবই তো একই হবে। ঠিক আছে? তাহলে এখানে আমি এই যে ম্যাপিংটা পেলাম, এইচ ম্যাপিং যেটা এ থেকে সি সেটের মধ্যে, এই ম্যাপিংটাকেই বলা হবে
এফ এবং জি এই যে দুটো ম্যাপিং, এই দুটো ম্যাপিংয়ের কম্পোজিট ম্যাপিং, এবং সেটাকে আমরা কিভাবে লিখব, জি অফ এফ এক্স, বা এটাকে এরকমভাবে লেখা যায় জি অফ এফ এক্স মানে হচ্ছে জি কম্পোজ এফ, জি কম্পোজ এফ, অনেকে এটাকে জি ও এফ বা গফ এইভাবেও এটাকে পড়ে, মনে থাকবে। তাহলে কম্পোজিট ম্যাপিং যেটা, সেটা হচ্ছে কী ছিল, দুটো ম্যাপিং, একটা ম্যাপিং ছিল এফ আর একটা ম্যাপিং হচ্ছে জি, এই দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান, ঠিক আছে, এবং সেটাকে আমরা এইচ এক্স দ্বারা ডিনোট করি। এইচ এক্স বলতে হচ্ছে জি অফ এফ এক্স, বা এটাকে আমরা জিও এফ, গফ অফ এক্স এটাও বলতে পারি। তার মানে আমি এখানে এটা বলতে পারি যে ধরো এই যে জিও মানে জি অফ এফ এক্স, এটাই হচ্ছে কি বলেছিলাম, গফ অফ এক্স, ঠিক আছে, বা জি কম্পোজ এফ অফ এক্স এইভাবে লিখতে পারি। তার মানে জি কম্পোজ এফ অফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স। একই রকমভাবে এটাকে যদি আমি এরকমভাবে বলতাম এফ কম্পোজ জি অফ এক্স, এটা বলতাম, তাহলে তখন তুমি এটাকে কীভাবে লিখতে, যে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স, তাই তো। জি কম্পোজ এফ বা জিও এফ অফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স, তাহলে একই রকমভাবে এফ ও জি অফ এক্স অর্থাৎ সেটা হবে এফ অফ জি এক্স, তাই তো। তো এটাকে আমি এফ কম্পোজ জি বা এফ ও জি বা ফগ অফ এক্স এইভাবে বলতে পারি। তাহলে এফ ও জি অফ এক্স যখন হবে তখন কম্পোজিট ম্যাপিংটা কেমন হবে, তাহলে সেক্ষেত্রে এই যে সেকেন্ড যেটা আমি বললাম এটা বলতে কী বুঝিয়েছিলাম, জি কম্পোজ এফ, যেটা হচ্ছে প্রথম যে ম্যাপিংটা যদি আমার এফ হতো, দ্বিতীয়টা যদি জি হতো, তাহলে এই দুটো ম্যাপিংয়ের কম্পোজিট ম্যাপিং ছিল এটা জি অফ এফ এক্স। এবার যদি এমন হতো প্রথমটা হচ্ছে জি, তারপরেরটা এফ ম্যাপিং, তাহলে সেক্ষেত্রে জি আর এফের কম্পোজিট ম্যাপিং হতো এটা এফ কম্পোজ জি অফ এক্স বা এফ অফ জি এক্স, এইভাবে আমি বলতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা এখানে দুটো ম্যাপিংয়ের সংযোজক বা কম্পোজিট নির্ণয় করতে পারি, বুঝতে পারলাম। এবার এই যে কম্পোজিট ম্যাপিং আমরা পড়লাম, সেখানে আমরা কি পড়লাম, দুটো পৃথক ম্যাপিং এফ আর জি, এই দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান বা কম্পোজিট ম্যাপিং কি সেটা জানলাম। এবার ধরো এমন হলো যে এই যে দুটো ম্যাপিংয়ের আমি কম্পোজিশন দেখালাম, সেক্ষেত্রে ম্যাপিং দুটি সেম ম্যাপিং হয়ে যেতে পারে, অর্থাৎ এফ কম্পোজ এফ অফ এক্স এটাও হতে পারে, মানে দুটোই এফ ম্যাপিং, আগেরটার একটা এফ ম্যাপিং ছিল একটা জি ম্যাপিং ছিল, এক্ষেত্রে দুটো সেম ম্যাপিংও হয়ে যেতে পারে, অর্থাৎ সেটাকে এফ কম্পোজ এফ অফ এক্স বা এফ ও এফ অফ এক্স বলতে পারি। তাহলে সেটা মানে কি হবে, সেটা মানে আমরা এখানে এফ অফ এফ এক্স এইভাবে এটাকে লিখব, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে এখানে দু একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কম্পোজিট ম্যাপিং, এদেরও আবার কিছু নিজস্ব ধর্ম রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো এই যে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান, অর্থাৎ এফ যদি একটা ম্যাপিং হয় এ টু বি আর জি একটা ম্যাপিং সেটা ধরো বি টু সি, তাহলে এই যে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান, অর্থাৎ একটা আমরা শিখলাম গফ অফ এক্স, আরেকটা শিখলাম হচ্ছে ফগ অফ এক্স, বা জি কম্পোজ এফ একটি, অপরটি হলো এফ কম্পোজ জি। তাহলে এই দুটো ম্যাপিংয়ের কম্পোজিশান গফ এবং ফগ এরা কিন্তু সর্বদা নট ইকুয়াল হয়, এরা সাধারণত নট ইকুয়াল হয়, ঠিক আছে। অর্থাৎ দুটো ম্যাপিংয়ের কম্পোজিট ম্যাপিং এটা কিন্তু বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল স্যাটিসফাই করে না, এটাই তো আমরা বিনিময় সূত্র হিসেবে জানি। যদি এই দুটো সমান হতো তখন সেটাকে আমরা বলতাম বিনিময় সূত্র মেনে চলে বা কমিউটেটিভ ল স্যাটিসফাই করছে, কিন্তু এক্ষেত্রে কমিউটেটিভ ল স্যাটিসফাই করছে না, ঠিক আছে। দ্বিতীয়ত ধরো এখানে আমি তিনটে ম্যাপিং ধরলাম, একটা এফ, একটা জি এবং একটা এইচ। এক্ষেত্রে যেমন দুটো ম্যাপিং ধরেছিলাম এফ এবং জি, এক্ষেত্রে আমি তিনটে ম্যাপিং ধরলাম, একটা এফ, একটা জি, একটা এইচ। তাহলে এই তিনটে ম্যাপিংয়ের ক্ষেত্রে তখন কম্পোজিট ম্যাপিং যেটা হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি,
ধরো এইচ কম্পোজ জি কম্পোজ এফ এভাবে লেখা যেতে পারে, অথবা এইচ কম্পোজ জি কম্পোজ এফ এভাবেও লেখা যেতে পারে। তাহলে এই যে দুটো পেলাম, এই একটা কম্পোজিট ম্যাপিং পেলাম, এই একটা কম্পোজিট ম্যাপিং পেলাম, এই দুটো কিন্তু সর্বদা সমান হয়, এই দুটো কিন্তু সর্বদা সমান হয়। তাহলে এই যে সূত্র যেটা আমি লিখলাম এটাকে এখানে বলা হয় সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। অর্থাৎ কম্পোজিট ম্যাপিংয়ের ক্ষেত্রে তোমরা মনে রাখবে সংযোগ সূত্র সর্বদা তিনটে ম্যাপিংয়ের ক্ষেত্রে হয়, ঠিক আছে? তাহলে তিনটে ম্যাপিংয়ের কম্পোজিট বা কম্পোজিশন সেটা কি হবে, এই সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। তাহলে এই সূত্রটাকেই আমরা বলি সংযোগ সূত্র। এক্ষেত্রে কি করা হয়েছে, যে এখানে জি কম্পোজ এফটাকে আগে বের করে তারপর এইচের সাথে কম্পোজিশন করা হয়েছে। এটা করে আমি যেটা পাবো, আর যদি আমি আগে এইচ কম্পোজ জি করে তারপর তার সাথে এফকে কম্পোজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একই পাবো, ঠিক আছে? তাহলে ম্যাপিংয়ের ক্ষেত্রে কম্পোজিশন, ম্যাপিংয়ের যে কম্পোজিশন সেটা কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু সংযোগ সূত্র মেনে চলে, ঠিক আছে? এইগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়া এখানে দেখো আমি দুই একটা অঙ্ক তোমাদের দেখাই, তাহলে তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? দু একটা অঙ্ক দেখালে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে এই কম্পোজিশন ব্যাপারটা কি। দেখো তার জন্য আমি একটা প্রবলেম নিচ্ছি। দেখো অঙ্কটি হলো, ধরো এরকম বলেছে এফ কম্পোজ, সরি এফ হচ্ছে একটি ম্যাপিং যেটা আর টু আর মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, এবং জি একটা ম্যাপিং সেটাও আর টু আর। দুটো ম্যাপিং নেওয়া হয়েছে, একটা এফ একটা জিটি, দুটোই হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে, ধরো এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার, আর জি এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস থ্রি, ঠিক আছে? তাহলে তোমাকে ধরো বের করতে বললো এফ কম্পোজ জি অফ টু, এটা কত হবে? এফ কম্পোজ জি অফ টু কীভাবে তুমি নির্ণয় করবে? দেখো এই এফ কম্পোজ জি অফ টুকে আমরা কীভাবে পড়েছিলাম, দেখো আমরা এখানে এফ কম্পোজ জি অফ এক্স এটাকে এইভাবে পড়েছি যে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স। তাহলে এফ কম্পোজ জি অফ টুকে আমরা এখানে এফ অফ জি অফ টু এইভাবে এটাকে লিখতে পারবো, তাই না? এফ অফ জি অফ টু এইভাবে লিখতে পারি। তাহলে এবার দেখো যে জি অফ টু মানে কত, জি অফ টুটা আমি কোথা থেকে পাবো? জি অফ টু এর মান বের করবার জন্য এই ইকুয়েশনে আসতে হবে। এই ইকুয়েশনে দেখো এখানে জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস থ্রি, তাহলে জি অফ টু ইকুয়াল টু হবে নিশ্চয়ই টু প্লাস থ্রি, এটা ইকুয়াল টু হবে টু প্লাস থ্রি, অর্থাৎ এফ অফ এটা হয়ে গেল ফাইভ, এফ অফ ফাইভ হয়ে গেল। এবার এফ অফ ফাইভের মান আমি কোথা থেকে নির্ণয় করব? তার জন্য তোমাকে এই ইকুয়েশনে আসতে হবে। তো এই ইকুয়েশনে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ ফাইভ হবে নিশ্চয়ই ফাইভের স্কোয়ার, ফাইভের স্কোয়ার ইকুয়াল টু 25, ফাইভের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। এইভাবে আমরা এফ কম্পোজ জি অফ টু এটা ইকুয়াল টু 25 হয় এটা নির্ণয় করতে পারি। অঙ্কগুলো কিন্তু একদমই সোজা অঙ্ক, তোমরা একটু ভালো করে যদি থিওরিটা দেখো তাহলে অঙ্কগুলোতে কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথাই নয়। আরও দু একটা অঙ্ক দেখাই, দেখো আরও দু একটা অঙ্ক দেখাই, এখান থেকে কী ধরনের অঙ্ক আরও থাকতে পারে দেখো। আচ্ছা, এর পরের একটি সমস্যা নিচ্ছি, সেটি হলো এক্ষেত্রেও ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং যেটা আর টু আর এবং জি একটি ম্যাপিং আর টু আর। এক্ষেত্রে তোমাকে এফ এক্স ম্যাপিংটি বলে দিয়েছে ধরো এক্স প্লাস ওয়ান, এবং জি এক্স যে ম্যাপিংটি সেটিও বলে দিয়েছে এক্স মাইনাস ওয়ান, জি এক্স ম্যাপিংটি বলে দিয়েছে এক্স মাইনাস ওয়ান। তাহলে জি কম্পোজ এফ ইকুয়াল টু এফ কম্পোজ জি ইকুয়াল টু আইআর, এইটা ধরো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো এটা, প্রমাণ করো বা প্রুভ দ্যাট, এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো কীভাবে করবো আমরা। প্রথমে জি কম্পোজ এফটাকে বার করি,
জি কম্পোজ এফ অফ, আমরা এটাকে এইভাবে লিখবো, জি কম্পোজ এফ অফ এক্স। এই এক্সটা এখানে দেওয়া থাকে না, তাও আমরা করার সময় এখানে এক্সটাকে দিয়ে দেবো, ঠিক আছে। জি কম্পোজ এফ অফ এক্স, এটা ইকুয়াল টু আমরা শিখলাম যে এটাকে লিখতে পারি জি অফ এফ এক্স, এটাকে জি অফ এফ এক্স লিখতে পারি। তাহলে এখন এফ এক্স ইকুয়াল টু দেখো কত দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, তাহলে এই জায়গাটায় চলে আসলো এক্স প্লাস ওয়ান। তো জি অফ এফ এক্সকে এটা ইকুয়াল টু জি অফ এক্স প্লাস ওয়ান, এটা লিখতে পারি। এবার জি অফ এক্স প্লাস ওয়ান বের করবো কীভাবে, সেটার জন্য আমাকে এই ইকুয়েশনে আসতে হবে। জি অফ এক্স যদি এক্স মাইনাস ওয়ান হয়, তাহলে জি অফ ওয়ান যদি নির্ণয় করতে বলতো, তুমি ওয়ান মাইনাস ওয়ান লিখতে, মানে এক্সের জায়গায় ওয়ান বসাতে। জি অফ টু বার করতে বললে এক্সের জায়গায় টু বসাতে। তো সিমিলারলি এখানে জি অফ এক্স প্লাস ওয়ান বার করতে বলেছে, তাই আমি এখানে এক্সের জায়গায় এই যে এক্স প্লাস ওয়ান, তারপর পাশে মাইনাস ওয়ান আছে, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বসলাম, পাশে মাইনাস ওয়ান, এই ওয়ান ওয়ান কেটে গিয়ে এটা হলো এক্স। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড বেরিয়েছে, জি কম্পোজ এফ বেরিয়েছে, এটা জি কম্পোজ এফ। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডটায় আসি, এফ কম্পোজ জি। এই ক্ষেত্রেও এক্সট্রা দেওয়া নেই, এক্সট্রা না দেওয়া থাকলে আমরা এইভাবে এক্স ধরে নেব, ঠিক আছে, যে এফ কম্পোজ জি, এটাকে আমরা এফ কম্পোজ জি অফ এক্স বা এফ ও জি অফ এক্স এইভাবে বলবো। তো এটাকে আমি লিখবো কীভাবে, যে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ, এবার জি অফ এক্স মানে কত দেখো, জি অফ এক্স মানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, এখানে দেখো জি অফ এক্স মানে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখন এফ অফ এক্স মাইনাস ওয়ান কত হবে, দেখো এখানে আসতে হবে, তার জন্য এফ অফ এক্স যদি এক্স প্লাস ওয়ান হয়, তো এফ অফ এক্স মাইনাস ওয়ান হবে, এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাতে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স। তাহলে এফ কম্পোজ জি অফ এক্স, এটা ইকুয়াল টু পেলাম এক্স, আবার জি কম্পোজ এফ অফ এক্স, সেটা ইকুয়াল টু পেলাম দেখো এক্স। তাহলে দু ক্ষেত্রে আমরা সমান পেলাম, যে জি কম্পোজ এফ যা পেলাম সেটাই কিন্তু পেলাম এফ কম্পোজ জি, তাই না, যে জি কম্পোজ এফ যা পেলাম সেটা ইকুয়াল টু হয়ে গেল এফ কম্পোজ জি। এবং দু ক্ষেত্রে লক্ষ্য করো যে ভ্যালুটা আমি পেলাম সেটা কিন্তু পেলাম হচ্ছে এক্স, সেটা পেলাম এক্স। তাহলে ম্যাপিংটা কেমন হলো, এই যে দুটো ম্যাপিংই হলো কার সাথে সমান, এক্সের সাথে সমান। তাহলে এইবার তোমরা নিশ্চয়ই আইডেন্টিটি ম্যাপিং কি সেটা পড়েছো, আইডেন্টিটি ম্যাপিং, সেখানে তোমরা কি পড়েছো, যে কোনটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলি, যে দুটো ম্যাপিং যদি এমন হয় যে ধরো এই সাইডে ওয়ান আছে, ওয়ানের জন্য আমরা এই সাইডে ওয়ানকেই পাচ্ছি, টু এর জন্য আমরা টুকেই পাচ্ছি, এই ধরনের কোনো ম্যাপিং যদি হয় তখন সেই ম্যাপিংটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলি। অর্থাৎ এক্ষেত্রে ম্যাপিংটা যদি এফ হয়, তাহলে আইডেন্টিটি ম্যাপিংয়ের ডেফিনেশন ছিল যে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স। আইডেন্টিটি ম্যাপিংয়ের ক্ষেত্রে ম্যাপিংটা এফ হলে সেটাকে এফ এক্স ইকুয়াল টু এক্স বলি, কারণ এফ এক্স ইকুয়াল টু এক্স হলে তবেই তুমি দেখো এক্সের জায়গায় ওয়ান বসালে তুমি ওয়ানকে পাবে, এক্সের জায়গায় টু বসালে টুকে পাবে, তাই তো। তাহলে এই ধরনের ম্যাপিংকে আমরা আইডেন্টিটি বলি, এবং আইডেন্টিটি ম্যাপিংকে এফ এক্স দিয়ে না ডিনোট করে আই দ্বারা ডিনোট করা হয়, আইডেন্টিটি ম্যাপিংকে আই দ্বারা ডিনোট করা হয়। এবং এই ম্যাপিংটা যদি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপর থাকে তখন সেটাকে আই তার সাফিক্সে আর এইভাবে লেখে, আই আর বলতে একটা আইডেন্টিটি ম্যাপিং বোঝায়, যে ম্যাপিংটি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সেটে। তো এখানেও দেখো আমার যে ম্যাপিংটা দেওয়া ছিল সেটা কিন্তু রিয়েল থেকে রিয়েল, তাই না। তাহলে এই যে ম্যাপিং যেটা পেলাম জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি, এই দুটো কম্পোজিট ম্যাপিং ইকুয়াল হলো, কার সাথে ইকুয়াল হলো, এক্সের সাথে। এবার এক্স মানে কি, এখানে যে একটা ম্যাপিং যদি এক্স হয়, কোনো একটা ম্যাপিং যদি এক্স হয় তখন সেটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলি। এই আইডেন্টিটি ম্যাপিংটা কার উপরে, রিয়েল নাম্বার উপরে, তাই আমরা এটাকে আই আর দ্বারা ডিনোট করব, তাই এই ম্যাপিংকে আই আর দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু অঙ্কটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করব, ঠিক আছে। বেশ, দেখো এরপর লাস্ট আরেকটা অঙ্ক নিই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে, আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এরপর দেখো আরেকটা প্রবলেম নিচ্ছি, দাঁড়াও এই যেগুলোকে মুছে দিই। এর পরের প্রবলেমটি দেখো, হ্যাঁ নেক্সট যে প্রবলেমটি হলো, ধরো
আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে লাস্ট যে অঙ্কটা করলাম সেক্ষেত্রে এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ, যে এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ, এই যে দুটো বার করলাম, এই দুটো কিন্তু ইকুয়াল চলে এসেছিলো, এই দুটো কিন্তু আমাদের সমান এসেছিলো। কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটা থিওরেম পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে এফ কম্পোজ জি এবং এই জি কম্পোজ এফ এরা কিন্তু সমান আসবে না, এরা সর্বদা নট ইকুয়াল হয়, তাই না? এরকমই বলেছিলাম যে কম্পোজিশন, অর্থাৎ দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন কিন্তু বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল স্যাটিসফাই করে না, কিন্তু দেখা গেছে এই ক্ষেত্রে করেছে। তার মানে তোমরা ধরে নেবে না যে এরা স্যাটিসফাই করছে, মানে এটা একটা ব্যতিক্রম। সাধারণত বিনিময় সূত্র মেনে চলে না, এটাই আমরা জানবো। দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে, অর্থাৎ এই ক্ষেত্রে ব্যতিক্রমটা কী হলো, যদি এদের কম্পোজিশন করে আমরা এক্স বা আইডেন্টিটি ম্যাপিং পাই, তাহলে সেক্ষেত্রে আমরা বিনিময় সূত্র দেখতে পাচ্ছি এরা মেনে চলছে। তাই বলে এমন নয় যে সর্বদাই এরা বিনিময় সূত্র মেনে চলবে। তাই আমরা বলবো সাধারণত দুটো ম্যাপিংয়ের কম্পোজিশনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে না। ঠিক আছে? আচ্ছা, বেশ। দেখো, এরপর আরেক ধরনের প্রবলেম আছে, সেটা তোমাদের দেখাই। ধরো এরকম হলো কোনো একটা ম্যাপিং, এফ হচ্ছে একটা ম্যাপিং যেটা আর টু আর, আর এফ এক্স ম্যাপিংটা তোমাকে বলে দিয়েছে, এফ এক্স ম্যাপিংটা বলে দিল হচ্ছে 4x - 3, এফ এক্স ম্যাপিংটি 4x - 3, আর তোমাকে বলে দিয়েছে এক জি কম্পোজ এফ অফ এক্স, এই ম্যাপিংটা বলে দিয়েছে, এই ম্যাপিংটা বলে দিয়েছে 8x - 1। তাহলে এখানে এই জি ম্যাপিংটা এখানে নির্ণয় করতে বলেছে, এই অঙ্কটার ক্ষেত্রে জি ম্যাপিংটা নির্ণয় করতে বলেছে। এরকম প্রবলেম দিতে পারে। এতক্ষণ আমাদের যে অঙ্কগুলো ছিল সেক্ষেত্রে এফ আর জি দুটো বলে দিয়েছিল, সেখান থেকে আমরা দুটো ম্যাপিংয়ের কম্পোজিট ম্যাপিংটা নির্ণয় করেছি। কিন্তু এক্ষেত্রে এফ আর জি এর মধ্যে একটা ম্যাপিং বলে দিয়েছে আর এফ আর জি এর কম্পোজিট ম্যাপিং বলে দিয়েছে, তাহলে অপর ম্যাপিংটা যেটা বলে দেয়নি জি ম্যাপিংয়ের ক্ষেত্রে, সেটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে কীভাবে করবো এই ধরনের প্রবলেমগুলো? ঠিক আছে, তাহলে দেখো, এই জি কম্পোজ এফ অফ এক্স, এটাকে আমরা এখানে লিখতে পারি জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স সেটা হলো 8x - 1। তো জি অফ এফ এক্স যদি 8x - 1 হয়, তাহলে জি অফ এফ এক্সের মান তো আমাদের এখানে দেওয়া আছে, এফ এক্স হচ্ছে 4x - 3, সেটা হচ্ছে 8x - 1। তাহলে জি অফ 4x - 3 এটা ইকুয়াল টু হয়ে গেল 8x - 1। তো এখন জি অফ 4x - 3 যদি 8x - 1 হয়, তাহলে জি এক্স, মানে এই জায়গাটা এক্স বানাতে হবে, এই জায়গাটা যেটা 4x - 3 আছে সেটাকে এক্স বানাতে হবে। কীভাবে বানাবো? এটা তুমি রাফে একটা ক্যালকুলেশন নিজের মতো করে করতে পারো, যে দেখো এই 4x - 3কে তৈরি করতে হবে এক্স, 4x - 3কে তৈরি করতে হবে এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় কত বসালে এই 4x - 3টা এক্স হয়ে যাবে? কীভাবে করবো? দেখো, 4x - 3 এর জায়গায় আনতে হবে এক্স, তাহলে 4x, এটা 4x আনবে যদি তুমি, এই যে 4x ইকুয়াল টু ইমপ্লাই করছে কত, 3 + x, আর এক্স ইমপ্লাই করছে 3 + x/4, অর্থাৎ এই সমীকরণের উভয় পক্ষে এক্সের জায়গায় যদি আমি 3 + x/4 এটা বসাতে পারি, তাহলে দেখো এই 4x - 3টা এক্সে কনভার্ট হয়ে যাবে। তার জন্য এইটাকে আমরা রাফে একটু ক্যালকুলেশন করে দেখে নেব যে এইখানে এক্সের জায়গায় কত বসালে এই টোটাল ভ্যালুটা এক্স হয়ে যায়, কারণ আমাকে জি অফ এক্স ম্যাপিংটা নির্ণয় করতে হবে। জি ম্যাপিংটা নির্ণয় করা মানে জি অফ এক্সটাকে নির্ণয় করা, তার মানে আমাকে 4x - 3কে বানাতে হবে এক্স, তাহলে 4-এর জায়গায় বসাতে হবে 3 + x, এক্সের জায়গায় বসাতে হবে 3 + x/4। এইভাবে আমরা এটাকে একটু ভেবে নিতে পারি, তাহলে আমাদের ভুল হবে না এবং তাড়াতাড়ি আমরা বের করে নিতে পারবো যে এক্সের জায়গায় কত বসালে এটা এক্স হবে। মানে এই জায়গায় আমি যদি এক্সের জায়গায় কত বসলে এই টোটাল ক্যালকুলেশনটা এক্স হয়, এটাই তো আমাকে বার করতে হবে। তাহলে কত বার করলাম, যে এক্সের জায়গায় কত বসাচ্ছি, যে 3 + x/4, তারপর আছে -3 ইকুয়াল টু 8 ইন্টু রাইট সাইডেও তাই একই টার্ম বসাবো বোথ সাইডে, এটা -1। ঠিক আছে, দেখো উভয় পক্ষে আমি এক্সের জায়গায় 3 + x/4 বসালাম, তাতে এই 4 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল জি অফ 3 + x - 3, আর এটা হয়ে যাচ্ছে রাইট সাইডে 4 আর 8 কাটলে এটা 2 হবে, তা 2 × 3 মানে 6 + 2x - 1, তাহলে লেফট সাইডে হলো জি অফ এক্স, কারণ 3 কেটে গেল, জি অফ এক্স ইকুয়াল টু 2x + 6 - 1 মানে 5,
দেখো এইভাবে জি অফ এক্স ম্যাপিংটি নির্ণয় করা গেল। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় দেয়, যে ক্ষেত্রে সরাসরি দুটো ম্যাপিং না দিয়ে একটা ম্যাপিং এবং তাদের কম্পোজিট ম্যাপিংটা দিয়ে দিল, অপর ম্যাপিংটা নির্ণয় করতে বলল। তাহলে তখন আমরা এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে করব। আশা করি আজকে ক্লাসে পুরো বিষয়টাকে ঠিকভাবে ক্লিয়ার করতে পেরেছি। তা সত্ত্বেও যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো।